আসসালামু আলাইকুম সুপ্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কমেন্ট করবেন। আজ হচ্ছে দ্বিতীয় ক্লাস, সুনির্দিষ্ট প্রতিকার আইনের দ্বিতীয় ক্লাস। আমরা আজ আলোচনা করব 10 ধারা থেকে 22 ধারা পর্যন্ত। আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের দ্বিতীয় ক্লাস আমরা আজ আলোচনা করব 10 থেকে 22 ধারা পর্যন্ত। আমরা ইতিমধ্যেই গতকাল 1 থেকে 9 ধারা পর্যন্ত আলোচনা করেছি। অল ওকে ইয়াসমিন রত্না। তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আমরা বুটের 8 এবং 9 ধারার যে পার্থক্য সেগুলো দেখতেই পাচ্ছি। আপনারা একটু কমেন্ট করেন। আমরা একটু পার্থক্যগুলো জেনে নেই। পার্থক্যগুলো হচ্ছে 8 ধারার যে পার্থক্য, 9 ধারার মধ্যে যে পার্থক্য। 8 ধারা এবং 9 ধারা, এই দুইটা ধারা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ ধারা। সুনির্দিষ্ট প্রতিকার আইনে যে সকল ধারাগুলো আপনারা আলোচনা করবেন, সবচাইতে গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে 8 এবং 9 ধারা। এই দুইটা ধারা যদি ভালোভাবে বেসিকটা আপনারা জানতে পারেন, আমি মনে করি প্রশ্ন যেভাবে হবে এখান থেকে আপনারা উত্তর করা সম্ভব। লিখিত, ভাইবা, এমসিকিউ, প্রত্যেকটা পরীক্ষায় এই দুইটা ধারার গুরুত্ব অপরিসীম। আমি মৌলিক পার্থক্যগুলোর মধ্যে আপনাদেরকে বলেছিলাম 8 ধারা মামলা কখন করবেন। 8 ধারার মামলা তখনই করবেন যখন কোনো সম্পত্তিতে একজন ব্যক্তির সত্ত্ব, টাইটল অর্থাৎ মালিকানা বিদ্যমান থাকে এবং সেই সম্পত্তি থেকে যদি তাকে বেদখল করা হয়। এবং 9 ধারা হচ্ছে যদি কোনো সম্পত্তিতে মালিকানা নাই কিন্তু শুধুমাত্র দখল বিদ্যমান আছে, সেই ক্ষেত্রে আপনি 9 ধারা ইউজ করবেন। এখানে আমরা গুরুত্বপূর্ণ পার্থক্যগুলো দেখেছিলাম। মালিকানা প্রমাণ করতে হবে, সত্ত্ব প্রমাণ করতে হবে। 9 ধারায় দখল এবং বেদখল প্রমাণ করতে হবে। এটা মামলা করতে হবে 8 ধারায় 12 বছরের মধ্যে, 9 ধারায় 6 মাসের মধ্যে। সরকারের বিরুদ্ধে আপনি 8 ধারায় মামলা করতে পারবেন, 9 ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে না। 8 ধারাতে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিয়ে মামলা করতে হয়, 9 ধারাতে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফির অর্ধেক দিয়ে মামলা করতে হয়। এবং এখানে আপিল রিভিউ করতে পারবেন, কিন্তু 9 ধারায় আপনি শুধুমাত্র প্রতিকার হচ্ছে রিভিশন। যাই হোক, আমরা একটা প্রশ্নে চলে যাচ্ছি। একটা প্রশ্ন দিয়ে আমাদের আজকের ক্লাস শুরু করব। আমরা পার্থক্যগুলো জেনে নিলাম 8-9 ধারার। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন করব আপনাদের উদ্দেশ্যেই। গতকালকে যে ক্লাসটা নিয়েছিলাম, আমরা যে শর্ত দিয়েছিলাম 3টা শর্ত। ক্লাস করতে হবে, অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এখন আমার প্রশ্ন, আপনারা যারা যুক্ত ছিলেন, গতকালকের ক্লাস দেখেছেন, আপনারা একটু কমেন্ট করবেন। অ্যাসাইনমেন্ট কে জমা দেননি? হাত তোলেন। কে অ্যাসাইনমেন্ট জমা দেননি, দিতে পারেননি? দেখি একটু হাত তুলবেন, আমরা সেই সৌভাগ্যবান শিক্ষার্থীকে দেখতে চাচ্ছি। দেখি কমেন্ট করবেন। আমি একটা প্রশ্নে চলে যাচ্ছি।
প্রশ্নটা হচ্ছে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার মামলা ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ প্রতিকার চাইবে নিম্নের কোন আদালতে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের মামলায় একজন সংক্ষুব্ধ পক্ষ প্রতিকার চাইবে একটা ডিগ্রির বিরুদ্ধে নিম্নের কোন আদালতে? খাদিজা যুক্ত আছেন, এমডি রুজা রহমান, মায়ার বাঁধন, তাজম্মল আলী তানিম যুক্ত আছেন, সিরাজ খান অপশন ক। দেখি কার উত্তর সঠিক হয়। আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী যুক্ত আছেন, আলহামদুলিল্লাহ। ওকে, আপনারা একটু কমেন্ট করবেন। আরেকটা বিষয় ছিল যে ওকে, আব্দুল বাকি অপশন খ, রিভিশন অপশন খ। ওকে, সঠিক উত্তর অপশন ক। সঠিক উত্তর অপশন ক। কারণ আমরা জানি যে কোনো ডিক্রি, যদি কোনো ডিক্রির বিরুদ্ধে আপনি রিভিশন করতে চান, হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করতে হবে। ডিক্রির বিরুদ্ধে রিভিশন মানেই হচ্ছে হাইকোর্ট ডিভিশন। ভেরি গুড ইয়াসমিন রত্না, চমৎকার। যে কোনো ডিক্রির বিরুদ্ধে রিভিশন মানেই হচ্ছে হাইকোর্ট ডিভিশন। আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম। যাই হোক, আপনাদের খুবই বেজিক ভালো জানতে পারলাম যে কোনো ডিক্রির বিরুদ্ধে রিভিশন হাইকোর্ট ডিভিশন। আমরা আজকে আলোচনা করব, হ্যাঁ, কে অ্যাসাইনমেন্ট জমা দেননি এমন কোনো শিক্ষার্থী। দেখেন, গতকাল আমরা শর্ত দিয়েছিলাম যে প্রত্যেকটা ক্লাসে যুক্ত থাকতে হবে, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট দিতে হবে প্রত্যেকটা ক্লাসের পূর্বেই। কিন্তু এইমাত্র দেখেন, আমার এই গ্রুপে 80 জন যুক্ত হয়ে গেছেন অলরেডি। 80% শিক্ষার্থীর মধ্যে 80 জন শিক্ষার্থীর মধ্যে 24 জন লাইভে যুক্ত আছেন। ওকে, ভেরি গুড। তাহলে আমরা একদিনের মধ্যেই কিন্তু আমাদের যে প্রথম ক্লাসের শর্ত ছিল সেই শর্ত ভায়োলেট করেছেন, ভঙ্গ করেছেন। ঠিক আছে, প্রথম দিনেই আপনাদের শর্ত ভঙ্গ। যাই হোক, এখন একটা কথা হচ্ছে, আসলে একটা পরীক্ষা, বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা, এখানে পরীক্ষা দেয় হচ্ছে 40,000, পাশ করে মাত্র 8,000। 40,000 পরীক্ষা দিলে 8,000, 6,000 পাশ করে। তো সবাই তো আর পাশ করবে না। আমি যদি 100 স্টুডেন্ট পড়াই, আমার বিষয়টা হচ্ছে 100 জন ধরেই কি আপনার পাশ করবে? না, এখান থেকেও ঝরে যাবে। যদি পাশ করে তাহলে 60 বা 70 জন পাশ করবে, এটাই তো স্বাভাবিক। তো এই যে 60-70 জন, 100 জন যদি আমি পড়াই, এখানে 60 জন পাশ তারাই করবে যারা নিয়মিত ক্লাস করবে, নিয়মিত পরীক্ষা দিবে, আমার গাইডলাইন মেনে চলবে। এটাই হচ্ছে মূলত বিষয়। ওকে, যাই হোক, আমরা আলোচনা করব। আজকের আলোচনায় চলে যাচ্ছি আমরা। দেখলাম আলোচনা, চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। এখানে দেখেন, আমরা 2টা ধারা বাদ রেখেছিলাম। সুনির্দিষ্ট অস্থাবর, দেখেন, স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, স্থাবর সম্পত্তি যদি হয় এটা হচ্ছে 8 ধারা 9 ধারা। অস্থাবর সম্পত্তি হলে
10 এবং 11 ধারা। আমরা যদি 10 ধারাটা দেখি, এখানে অস্থাবর, সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। ধরেন আমার একটা মোবাইল যদি কেউ আটক করে রাখে, আমি এই মোবাইলটা উদ্ধারের জন্য এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের 10 ধারায় আমরা প্রতিকার পেতে পারি। ওকে, মূল বিষয় হচ্ছে এটা। হ্যাঁ, 11 ধারাটা দেখেন, 11 ধারাটা তেমন গুরুত্বপূর্ণ নয়। তাৎক্ষণিক দখলের অধিকারী ব্যক্তির নিকট দখল অর্পণের ব্যাপারে মালিক ব্যতীত দখলকারী ব্যক্তির দায়িত্ব। দেখেন 11 ধারাটা গুরুত্বপূর্ণ। এখানে 11 ধারাটা আপনি গুরুত্বপূর্ণ দেখেন, 11 ধারা, 12 ধারা, তারপরে হচ্ছে 54 ধারা। এই তিনটার মূল বিষয় একই। মূল বিষয় আমরা যে ভিতরে পড়ব, 11 ধারা, 12 ধারা, 54 ধারা, এর ভিতরে যা আছে একই ধরনের বিষয়। এখানে দেখেন, তাৎক্ষণিক দখলের অধিকারী ব্যক্তির নিকট দখল অর্পণের ব্যাপারে মালিক ব্যতীত দখলকারীর দায়িত্ব অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে। এখন 11 ধারাটার মূল কথাটি, এখানে 4টার কথা বলা হয়েছে, 4টা বিষয়। যখন দাবিকৃত সম্পত্তি দাবিদার বা ট্রাস্টি বা এজেন্ট হিসেবে বিবাদীর নিকট রয়েছে, যখন দাবিকৃত বস্তুর ক্ষতি অর্থের মাধ্যমে পরিমাণ মানে দাবিদারের পর্যাপ্ত প্রতিকার পাওয়া যাবে না, দাবিকৃত বস্তুর অনিষ্টের ফলে যে ক্ষতি সাধিত হবে, যে ক্ষতিটা হবে সেটা আপনার নির্ণয়ের কোনো মানদণ্ড থাকবে না, দাবিকৃত বস্তুর দখল দাবিদারের নিকট হতে, মানে মূল বিষয় হচ্ছে 12 ধারার যে 4টা ক্ষেত্র আছে, 12 ধারার 4টা ক্ষেত্র 11 ধারাতে সেম বিষয়। এখানে মূল কথাটা হচ্ছে যে বাদীকে অস্থাবর সম্পত্তি অর্পণের ব্যাপারে এখানে আদেশ আদালত দিতে পারেন। এটা তৎক্ষণাৎ দখল লাভের অধিকারী। দেখা যাচ্ছে মালিক ব্যতীত, ধরেন আমি এই মোবাইলটার মালিক, আমি আমার এক বন্ধুর কাছে রেখে আসলাম, তো তার কাছ থেকে অন্য কোনো ব্যক্তি নিল, এই যে তাৎক্ষণাৎ মালিক ব্যতীত সে কিন্তু ইচ্ছা করলে একটা মামলা করে এই অস্থাবর সম্পত্তি আদায় করতে পারবে। কখন? এই 4টি ক্ষেত্রে। এই 4টি ক্ষেত্রে আমরা বিস্তারিতভাবে 12 ধারাতে পড়ব। 12 ধারাতে চলে যাই। এই 4টি ক্ষেত্রই হচ্ছে 11 ধারার 4টি ক্ষেত্র। 12 ধারাতে আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ। 11 ধারাটা কঠিন মনে হচ্ছে? আচ্ছা, আমি 12 ধারাটা বুঝাই আগে, পরে 11 ধারাতে আমি চলে যাচ্ছি। 12 ধারা, এই 12 ধারাটা একটু বুঝেন ভালো করে, তাহলে 11 ধারাটা আরো সহজ হয়ে যাবে। 12 ধারাতে যে কথাটা বলা হচ্ছে, যেসব ক্ষেত্রে যে কেসেস ইন হুইচ স্পেসিফিক পারফরমেন্স ইনফোর্সেবল। এই হেডলাইনটা, ইংরেজি হেডলাইনটা একটু মনে রাখার চেষ্টা করবেন, যে কেসেস ইন হুইচ স্পেসিফিক ইনফোর্সেবল, অর্থাৎ যেসব ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন কার্যকর যোগ্য। কোন কোন ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন কার্যকর যোগ্য? এটা হচ্ছে, ধরেন আমরা একটা চুক্তির কথাই বলি, ধরেন একটা চুক্তি সম্পাদন হয়েছে, চুক্তি, এই চুক্তিটা কার মাধ্যমে হয়েছে? এখানে ক নামক একজন ব্যক্তি, খ নামক একজন ব্যক্তি, এই দুই ব্যক্তির মধ্যে ধরেন একটা চুক্তি হয়েছে, একটা সম্পত্তি বিক্রয়ের চুক্তি, একটা স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি সম্পাদন হয়েছে। ক এবং খ, ভালো করে একটু বুঝেন, যে ক এবং খ এই দুইজন ব্যক্তির মধ্যে একটা চুক্তি সম্পাদন হয়েছে। কিসের চুক্তি? একটা স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি, বা ধরেন একটা ছবি আঁকার চুক্তি। আমি অ্যাডভোকেট আশরাফুল আলম একজন চিত্রকরকে একটা ছবি আর্ট করে একটা চুক্তি করলাম, দুষ্প্রাপ্য প্রকৃতির একটা চিত্রকর্ম, এরকমের একটা চুক্তি সম্পাদন যখন হবে, এই চুক্তিটা হওয়ার পরে দুই পক্ষের মধ্যে যে কোনো এক পক্ষ যদি এই চুক্তিটা ভঙ্গ করে, এই দুই পক্ষের মধ্যে যে কোনো এক পক্ষ যদি এই চুক্তি ভঙ্গ করে, তখন এই যে 4টা ক্ষেত্র আছে 12 ধারাতে, এই 4টা ক্ষেত্রের মধ্যে যে কোনো একটি ক্ষেত্র পড়ে গেলে আপনি চুক্তি বলবতের জন্য কি করতে পারবেন? আদালতের শরণাপন্ন হতে পারবেন। অর্থাৎ চুক্তি বলবৎ, এক কথায় আপনারা বলতে পারেন যে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়। অর্থাৎ সহজ ভাষায় যদি আপনি মনে করেন, চুক্তি বলবৎ, এই যে দুইটা চুক্তি হলো, দুইটা ব্যক্তির মধ্যে একটা চুক্তি সম্পাদন হলো, ক এবং খ। ক নামক একজন ব্যক্তি, খ নামক একজন ব্যক্তির মধ্যে যে কোনো একটা বিষয় নিয়ে যদি তাদের মধ্যে একটা চুক্তি সম্পাদিত হয়,
এবং পরবর্তীতে একটা চুক্তি ভঙ্গ করলো, এই চুক্তিটা, যে চুক্তিটা সম্পাদন হলো তাদের উভয় পক্ষ, যে কোনো এক পক্ষ, ক নামক ব্যক্তি হতে পারে, খ নামক ব্যক্তি হতে পারে, দুই পক্ষের মধ্যে যে কোনো এক পক্ষ যদি চুক্তি ভঙ্গ করে তাহলে অপর পক্ষ কি করতে পারবে? চুক্তি বলবৎ করার জন্য আদালতের শরণাপন্ন হতে পারবে। এখন দেখা যাক কয়টি ক্ষেত্র। এখানে মোট 4টি ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়। কয়টি ক্ষেত্রে? যেসব ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন কার্যকর যোগ্য। কয়টি ক্ষেত্রে? 4টি ক্ষেত্রে। 4টি ক্ষেত্রে প্রশ্ন এখান থেকেও হতে পারে। কয়টি ক্ষেত্রে? সুনির্দিষ্ট কার্য সম্পাদন কার্যকর যোগ্য কয়টি ক্ষেত্রে? মোট 4টি ক্ষেত্রে। 1 নাম্বার কি দেখেন, 1 নাম্বার হচ্ছে when the act agreed to be done is in the performance wholly or partly of a trust। অর্থাৎ এখানে মূল কথাটা হচ্ছে যখন সম্মতিভুক্ত কার্য সম্পাদন পুরোপুরি বা আংশিক একটি ওসি বা জিম্মার বা ট্রাস্টের অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ যখন সম্মতিভুক্ত কার্য সম্পাদন, যখন সম্মতিভুক্ত কার্য সম্পাদন একটি ওসি বা ট্রাস্টির অন্তর্ভুক্ত থাকে। যখন ওসি বা ট্রাস্টির অন্তর্ভুক্ত থাকে। দ্বিতীয় নাম্বারটা দেখেন, কার্য সম্পাদন না করলে যে ক্ষতি হবে তা পরিমাণ নির্ণয়ের কোনো মানদণ্ড থাকে না। এই যে চুক্তি ভঙ্গ হলে যদি দুইটা পক্ষ, এখানে ক খ দুই পক্ষ একটা চুক্তি সম্পাদনের জন্য চুক্তি করছে, একটা কাজ সম্পাদনের জন্য চুক্তি করছে, এই চুক্তিটা যদি সম্পাদিত না হয় তাহলে যে ক্ষতিটা হবে সে ক্ষতির কোনো নির্ণয়ের মানদণ্ড থাকবে না। তাহলে কার্য সম্পাদন না করলে ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড না থাকলে। তাহলে দেখেন 2 নাম্বারটা আমরা দেখলাম। হ্যাঁ, অনেকেই 4টি মায়ের বাঁধন 11 ধারাটা পড়াবো, একটু ওয়েট করবেন, বুঝিয়ে দিচ্ছি। 12 ধারাটা পড়িয়ে নিই। দেখেন 3 নাম্বারটা হচ্ছে এই যে চুক্তি ভঙ্গ হলে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার পাওয়া যাবে না। অর্থাৎ এই চুক্তি ভঙ্গ হলে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার লাভ করা যাবে না, লাভ করা যায় না। এবং এই চুক্তিটা ভঙ্গ হলে, ধরেন চুক্তি বা সুনির্দিষ্ট কার্য সম্পাদন না হলে, চুক্তি ভঙ্গ হলে আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা না থাকলে তাহলে দেখেন দুইটা পক্ষের মধ্যে একটা চুক্তি সম্পাদন থাকতে হবে। কার্য সম্পাদন, চুক্তি সম্পাদন বা কার্য সম্পাদন, এই কার্য সম্পাদন বা চুক্তি সম্পাদন যদি কেউ ভঙ্গ করে এই 4টি ক্ষেত্রে, তখন আদালত স্পেসিফিক পারফরমেন্স দিবেন। কেসেস ইন হুইচ স্পেসিফিক পারফরমেন্স ইজ ফরসেবল, তখন আদালত কি করবে? সুনির্দিষ্ট চুক্তি বাস্তবায়নের আদেশ দিবেন, চুক্তি বলবতের আদেশ দিবেন, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবেন। দুইটা পক্ষের মধ্যে যদি একটা কার্য সম্পাদনের চুক্তি সম্পাদিত হয়, সহজ ভাষায় মনে রাখেন, দুইটা পক্ষ, অবশ্যই 2 জন ব্যক্তি লাগে একটা চুক্তি করতে, বৈধ চুক্তি। চুক্তি সম্পাদন করার পরে তাদের এক পক্ষ যদি চুক্তি বলবৎ করতে অস্বীকার করে, তখন এই 4টি ক্ষেত্রে আদালত চুক্তি বাস্তবায়নের আদেশ দিবেন, চুক্তি বলবতের আদেশ দেবেন বা সুনির্দিষ্ট কার্য সম্পাদনের
আদেশ দিবেন। তাহলে এখানে কি দেখেন, যখন সম্মতিভুক্ত কার্য সম্পাদন একটি ওসি বা ট্রাস্টির অন্তর্ভুক্ত থাকে, কার্য সম্পাদন না করলে যে ক্ষতিটা হবে সেই ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ডই থাকবে না। চুক্তি ভঙ্গ হলে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমেও পর্যাপ্ত প্রতিকার পাওয়া যাবে না। চুক্তি ভঙ্গ হলে আর্থিক ক্ষতিপূরণ পাওয়াও সম্ভাবনা থাকে না, আর্থিক ক্ষতিপূরণ পাওয়াও সম্ভাবনা থাকবে না। এখানে এই 4টি ক্ষেত্রে হচ্ছে মূল বিষয়। এখানে একটা ব্যাখ্যা আছে, 12 ধারার একটা ব্যাখ্যা আপনারা দেখবেন, এক্সপ্লেনেশন আছে। দেখেন, যদি না যতক্ষণ পর্যন্ত না ভিন্নরূপ কিছু প্রমাণিত হয়, আদালত ততক্ষণ পর্যন্ত ধরে নেবেন যে স্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তি ভঙ্গের পর্যাপ্ত প্রতিকার আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পাওয়া সম্ভব নয়, এবং অস্থাবর সম্পত্তি এটা পাওয়া সম্ভব। তবে স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি ব্যাখ্যা 12 ধারার একটা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। এই 12 ধারার ব্যাখ্যাতে যে বিষয়টা বলা হচ্ছে যে যদি স্থাবর সম্পত্তি নিয়ে কোনো চুক্তি হয় এবং সেই স্থাবর সম্পত্তি চুক্তি হওয়ার পর যদি কোনো ব্যক্তি সেটা বিক্রি করতে অস্বীকার করে অথবা চুক্তিটা বলবৎ করতে অস্বীকার করে, এখানে আদালত বলছে শ্যাল প্রিজম, স্থাবর সম্পত্তির ক্ষেত্রে বাধ্য, শ্যাল প্রিজম। এখানে কি বলছে, এটা আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে দেওয়া সম্ভব নয়, অবশ্যই আপনাকে চুক্তি বলবৎ করতে হবে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে। ধরেন এটা একটা জমি, আমার এই ডাইসটা হচ্ছে ধরেন একটা জমি, এই জমিটা আমি আপনার নিকট বিক্রি করার চুক্তি করলাম। বিক্রয় করার চুক্তি করার পর আমি কিছুদিন পরে এটা বিক্রি করতে অস্বীকার করলাম, তখন আপনি আমার বিরুদ্ধে এই স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তিটা বলবৎ করার জন্য এই ধারায় মামলা দায়ের করতে পারবেন। এই যে স্থাবর সম্পত্তি আমি বিক্রি করতে চাইলাম, পরবর্তীতে যদি আমি সেটা অস্বীকার করি, আপনি কিন্তু এখানে ব্যাখ্যাতে বলছে শ্যাল প্রিজম, অবশ্যই আমি বাধ্য এই চুক্তিটা বলবৎ করতে, কারণ আমি তো এই স্থাবর সম্পত্তিটা বিক্রয় করার চুক্তি আপনার সাথে করেছি। পরবর্তীতে যদি আমি এটা বিক্রি করতে অস্বীকার করি, তখন আপনি আমার বিরুদ্ধে এই বলবৎ সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ চাইতে পারেন আদালতে। অবশ্যই সেটা স্থাবর সম্পত্তি হতে হবে, স্থাবর সম্পত্তি হতে হবে। ঠিক আছে, তো আমরা এখন দেখব এই যে সুনির্দিষ্ট বাস্তবায়ন, এই মামলাটা করতে হলে কি কি শর্ত বাদীকে পূরণ করতে হবে। তার পূর্বে আমরা 11 ধারাতে একটু চলে যাচ্ছি, 11 ধারাতে ব্যাক করে যাচ্ছি। এই যে 11 ধারাটা অনেকেই কঠিন মনে করেন, বুঝেন না, সহজ ভাষায়। হ্যাঁ, কে কমেন্ট করলেন, মায়ার বাঁধন নাকি? 11 ধারাতে মূল বিষয়টা কি আপনাকে বুঝতে হবে। 11 ধারাতে চলে যায় সবাই। দেখেন, 11 ধারার মূল বিষয়টা হচ্ছে মালিক ব্যতীত অন্য ব্যক্তির দখল থেকে দখল লাভের অধিকারী ব্যক্তির উক্ত অস্থাবর সম্পত্তি প্রদান করার জন্য বাধ্য করা। মালিক ব্যতীত, মালিক না আপনি। ধরেন আমি আমার একটা ল্যাপটপ আপনি মায়ার বাঁধন আপনার নিকট রেখে আসলাম, মায়ার বাঁধন। এই ল্যাপটপটা আপনার নিকট থেকে অন্য কোনো ব্যক্তি যদি সে নিয়ে যায়, সেটা তো অস্থাবর সম্পত্তি। আপনি কি করতে পারবেন? তৎক্ষণাৎ দখল লাভ করার জন্য 11 ধারায় প্রতিকার চাইতে পারবেন। আমার যে ল্যাপটপ আমি মায়ার বাঁধন আপনার কাছে রেখে আসলাম, তো আপনি কি করতে পারবেন? ওই ল্যাপটপটা তৎক্ষণাৎভাবে দখল লাভ করার জন্য 11 ধারায় প্রতিকার চাইতে পারবেন। এখানে 11 ধারাতেও এই 4টা বিষয় বলা আছে, 11 ধারাতেও 4টা বিষয় বলা হচ্ছে। যখন সম্মতিভুক্ত কার্য সম্পাদন একটি ওসি বা ট্রাস্টির অন্তর্ভুক্ত থাকে, কার্য সম্পাদন না করলে, দেখেন, দাবিকৃত বস্তুর ক্ষতি নির্ণয়ের যদি মানদণ্ড না থাকে, ওই বস্তুটা যদি দেখা যাচ্ছে এমন একটা বস্তু, সেটা দেখেন আমার ল্যাপটপের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেগুলো হারিয়ে গেলে আমার ক্ষতি অপূরণীয় একটা ক্ষতি হবে, অর্থের মাধ্যমে আমি ওই ক্ষতিটা পূরণ করতে পারবো না। এই সকল ক্ষেত্রে তৎক্ষণাৎ দখল লাভের অধিকারী ব্যক্তি যার দখলে আছে, ওই দখল লাভের অধিকারী ব্যক্তি 11 ধারায়। ঠিক আছে, কি বলছেন দীপিকা ঘোষমণি? মালিকের বিরুদ্ধে মামলা করা যাবে না। মালিকের বিরুদ্ধে কেন মালিকের বিরুদ্ধে মামলা করবেন? তাহলে দেখেন, আমরা 12 ধারাতে চলে যাচ্ছি। 12 ধারাতে চুক্তি বলবৎ 4টি ক্ষেত্রে যখন সম্মতিভুক্ত কার্য সম্পাদন একটি ট্রাস্টি বা ওসির অন্তর্ভুক্ত হয়,
চুক্তিটা সম্পাদন না করলে, যে কার্য সম্পাদন না করলে ক্ষতি নির্ণয়ের মানদণ্ড থাকবে না। চুক্তি ভঙ্গ হলে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমেও সেটা পর্যাপ্ত প্রতিকার লাভ করা সম্ভব নয়, এবং যে চুক্তি ভঙ্গ হলে আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা বিদ্যমান থাকে না। এখান থেকে দুইটা উদাহরণ আপনারা একটু ভালোভাবে বই খাতা থাকলে আন্ডারলাইন করেন, একটু টিক চিহ্ন দিয়ে রাখেন। দুইটা উদাহরণ মোস্ট ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এমন একটা উদাহরণ যে বি একজন মৃত। এই উদাহরণগুলো থেকে প্রশ্ন হয়, উদাহরণগুলো একটু দাগিয়ে রাখেন, একবার দুইবার পড়বেন। বি ধরেন একজন মৃত চিত্রকরের একটি চিত্র দুষ্প্রাপ্য কার্য খচিত চীনামাটির পাত্র বিক্রয় করতে সম্মত হয়। ধরেন কি করলো, বি নামক ব্যক্তি আপনার নিকট একটা দুষ্প্রাপ্য প্রকৃতির কারুকার্য খচিত চীনামাটির একটা পাত্র আপনার নিকট বিক্রি করতে সম্মত হয় এবং আপনি সেটা ক্রয় করতে সম্মত হলেন। তখন কি হলো, এই দুজনের মধ্যে চুক্তি হলো। পরবর্তীতে সে যদি ওই কারুকার্য বিক্রি করতে না চায়, আপনি তার বিরুদ্ধে কি করতে পারবেন, এই ধারায় মামলা করতে পারবেন। সেরকমের বি একজন মৃত চিত্রকরের একটি চিত্র দুটি দুষ্প্রাপ্য কারুকার্য খচিত চীনামাটির পাত্র বিক্রি করতে সম্মত হয় এবং তা এ নামক ব্যক্তি তা ক্রয় করতে সম্মত হয়। এ বিকে এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে বাধ্য করতে পারবে, কারণ কার্য সম্পাদন না করলে প্রকৃতপক্ষে যে ক্ষতি হবে তা নির্ণয়ের কোনো মানদণ্ড থাকে না। এই উদাহরণটা মোস্ট ইম্পর্টেন্ট। উদাহরণটা কি বলা হচ্ছে, যে কারুকার্য খচিত দুষ্প্রাপ্য একটা চীনামাটির কোনো পাত্র ধরেন আমি আপনার নিকট বিক্রি করতে সম্মত হলাম, তারপরে চুক্তি হলো, চুক্তি হওয়ার পর আমি এটা আপনার নিকট বিক্রি করব না। আপনি কি করতে পারেন, এটা যেহেতু দুষ্প্রাপ্য প্রকৃতির, আপনি আমার বিরুদ্ধে চুক্তি বলবৎ করার জন্য মামলা দায়ের করতে পারবেন। আরেকটা উদাহরণ দেখেন, এ বি এর নিকট একটি বাড়ি 1000 টাকায় বিক্রি করার জন্য চুক্তিবদ্ধ হয়। বি ক্রয় মূল্য প্রদান করে তার নিকট বাড়ি হস্তান্তর করার জন্য এই নামক ব্যক্তির প্রতি নির্দিষ্ট করে, কিন্তু তিনি সেটা হস্তান্তর করতে অস্বীকার করে, তিনি এখানে মামলা করতে পারবেন। আরেকটা উদাহরণ দেখেন, এ বি এর ছবি আঁকার ব্যাপারে বি এর সাথে চুক্তিবদ্ধ হয়। বি এর জন্য 1000 টাকা প্রদানের সম্মত হয়। ছবিটি আঁকা হয়, কিন্তু 1000 টাকা প্রদানের জন্য জমা দিয়ে ইহা পাওয়ার অধিকারী। তাহলে দেখেন এখানে এই তিনটা উদাহরণ একটু ভালোভাবে পড়ে নেবেন। ওকে, এখন আমরা চলে যাব, 4টি কারণ তো আমরা দেখলাম। পরীক্ষায় প্রশ্ন হতে পারে এখানে কয়টি কারণে আপনার চুক্তি বলবৎ করা যায়। এখানে বাদীকে যে বিষয়গুলো প্রমাণ করতে হবে, বাদীকে কি প্রমাণ করতে হবে, এখানে বাদীকে প্রমাণ করতে হবে এই যে চুক্তিটা একটা বৈধ চুক্তি ছিল, বৈধ চুক্তি। বাদীকে প্রমাণ করতে হবে একটা বৈধ চুক্তি ছিল এবং চুক্তি ভঙ্গের পরবর্তী 1 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। চুক্তি ভঙ্গের মামলা দায়েরের তামাদি মেয়াদ কত? 1 বছর। কত আর্টিকেলে বলা আছে দেখি, কে বলতে পারেন? হ্যালো, হ্যাঁ আমি তো ব্যস্ত, কি বিষয়? এটা আমি এখন ব্যস্ত, ক্লাসে আছি, আপনি কালকে ফোন দিবেন। তো এই যে চুক্তি ভঙ্গের মামলাটা কত দিনের মধ্যে দায়ের করতে হবে, আপনারা একটু কমেন্ট করবেন দেখি কে কে পারেন। সবাই একটু কমেন্ট করেন। ফরিদ উদ্দিন বলছেন আবু হুরায়রা 4টি বিষয় যেখানে একটা বৈধ চুক্তি ছিল। 113 অনুচ্ছেদ, ভেরি গুড। 113 অনুচ্ছেদ, লিমিটেশন অ্যাক্টের 113 অনুচ্ছেদে 1 বছরের মধ্যে কি করতে হবে? 1 বছরের মধ্যে এখানে আপনাকে কি করতে হবে? মামলা দায়ের করতে হবে। এখন আর কি করতে হবে? মূল্যানুপাতিক কোর্ট ফি দিতে হবে, মূল্যানুপাতিক কোর্ট ফি। ভেরি গুড। তাহলে বাদীকে প্রমাণ করতে হবে একটা বৈধ চুক্তি, পাশাপাশি 11 ধারার
এবং 12 ধারার যে 4টি বিষয়ের কথা বলা হচ্ছে, এই 4টি বিষয় 1 বছরের মধ্যে মামলা মূল্যানুপাতিক কোর্ট ফি দিতে হবে। কিছু প্রশ্ন এখান থেকে আসছে। এবং স্থাবর সম্পত্তি চুক্তি, অবশ্যই স্থাবর সম্পত্তি যদি হয় এটা শেল প্রিজম। ওকে, শেল প্রিজম অবশ্যই বাধ্য। দেখেন কিছু প্রশ্ন এখান থেকে আসছে, অনেকগুলো প্রশ্ন, অর্থাৎ এই 12 ধারা থেকে একটা প্রশ্ন 100% আপনার আছে। আপনি যদি 12 ধারাটা ভালোভাবে বুঝতে পারেন, 12 ধারাটা কি আছে, যে বিষয়গুলো আমি বললাম, প্রশ্ন আপনার মিস হবে না। 12 ধারাতে প্রশ্ন মিস হবে না। 12 ধারাতে কি বলছে, ইংরেজি হেডলাইনগুলো মনে রাখবেন। কেসেস ইন হুইচ স্পেসিফিক পারফরম্যান্স ইনফোর্সেবল, এটা কত ধারার বিধান? 12 ধারার বিধান। 12 ধারাতে কি বলছে, যে সকল ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন আদালত কার্যকর যোগ্য, চুক্তি বলবৎ কয়টি ক্ষেত্রে? 4টি ক্ষেত্রে। 4টি ক্ষেত্র কি কি আমরা পড়লাম, যে যখন চুক্তিভুক্ত কার্য সম্পাদন একটা ট্রাস্ট বা ওসির অন্তর্ভুক্ত থাকে, চুক্তিটি প্রকৃতপক্ষে ভঙ্গ হলে যে ক্ষতি হবে সেই ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড থাকে না, চুক্তিটা ভঙ্গ হলে আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা নাই, চুক্তি ভঙ্গ হলে আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার পর্যাপ্ত প্রতিকার হবে না। 4টি ক্ষেত্রের পরে আমাদেরকে একটা বৈধ চুক্তি প্রমাণ করতে হবে, 1 বছরের মধ্যে মামলা করতে হবে, ভ্যালুরাম কোর্ট ফি প্রদান করতে হবে। একটা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাতে আমরা দেখলাম স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি অবশ্যই কার্যকর, বলবৎযোগ্য, শেল প্রিজম, আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। হ্যাঁ, আমরা তো আদালতের স্বেচ্ছাধীন কোর্ট ফি নিয়ে 2টা টেকনিক দিয়েছি, টেকনিকটা আমরা দিয়েছি গতকাল। স্বেচ্ছাধীন ক্ষমতা, এটা হচ্ছে সামারি। এই সামারিটুকু মনে রাখলে আপনি প্রশ্ন কমন, এই সামারিটুকু যদি মনে রাখতে পারেন তবুও প্রশ্ন কমন। ওকে, দেখেন কিছু প্রশ্ন যদি আমরা উদাহরণ সহ দেখি। চুক্তি প্রবলের মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি মেয়াদ কত? সিম্পল প্রশ্ন। চুক্তি বলবতের জন্য মামলা দায়েরের তামাদি মেয়াদ কত? ওই রকমের প্রশ্ন। আরেকটা প্রশ্ন, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের কোনো মামলায় যে ক্ষেত্রে কোনো সময় সীমা নির্ধারিত নেই সেক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা আরম্ভ হবে কখন থেকে? অপশন ক, অস্বীকৃতির বিষয় জানার তারিখ থেকে, আইন জানার তারিখ থেকে, চুক্তির বিষয় জানার তারিখ থেকে অস্বীকৃতির বিষয় তারিখ থেকে, এটাই। হ্যাঁ, আরেকটা প্রশ্ন দেখি, যে নিম্নের কোন আইন অনুযায়ী বলবৎযোগ্য? এ বিকে সেবাদানের চুক্তি, এ বি এর সাথে সম্পত্তি বিক্রয়ের চুক্তি, এ বিকে বিবাহ করার চুক্তি, লেখক এ প্রকাশক বি এর সাথে একটা উপন্যাস রচনার চুক্তি। এরকমের প্রশ্ন, সবই বুঝবেন, সিম্পল প্রশ্ন। ওকে, আমরা 1 বছর। ওকে, সিম্পল প্রশ্ন, উত্তর করতে পারবেন। কয়টি ক্ষেত্রে চুক্তি বলবৎ করা যায়? 4টি ক্ষেত্রে। এখন আমরা চলে যাচ্ছি 21 ধারাতে, কারণ এই 12 ধারার বিপরীত ধারা হচ্ছে 21 ধারা। আমরা আগে 21 ধারাটা আলোচনা করব। 21 ধারাতে সবাই চলে যান, বলেন তো 21 ধারাতে কি আছে সবাই? যে সকল চুক্তি বাস্তবায়নযোগ্য নয়, অর্থাৎ আমরা 12 ধারাতে কয়টা ক্ষেত্রে দেখলাম? 4টি ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়, বাস্তবায়ন করা যায়। দেখেন, বারবার যখন আপনি ক্লাস দেখবেন তখন কিন্তু এগুলো মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, 4টি ক্ষেত্রে। আবার 21 ধারাতে বলছে 8টি ক্ষেত্রে চুক্তি, 8টি ক্ষেত্র আছে। কয়টা ক্ষেত্র? 8টি ক্ষেত্রে। প্রশ্ন হলে এখান থেকেই হতে পারে যে 8টি ক্ষেত্রে একটা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন আদালত করবেন না, অস্বীকৃতি জানাবেন। অস্বীকৃতি, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন কার্যকর করার যোগ্য নয়। কয়টি ক্ষেত্রে? 8টি ক্ষেত্রে। কন্ট্রাক্ট নট স্পেসিফিক্যালি ইনফোর্সেবল, কয়টা ক্ষেত্রে? মোট 8টা ক্ষেত্রে। 12 ধারাতে 4টা বলবৎ করা যাবে, 21 ধারাতে বলছে 8টি ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট কার্য সম্পাদন আদালত বলবৎ করবেন না, অস্বীকৃতি জানাবেন, চুক্তি বাস্তবায়ন করবেন না। কয়টা ক্ষেত্রে? 8টা ক্ষেত্রে। এই যে 8টা ক্ষেত্রে যারা লিখিত পরীক্ষায় কি করবেন, লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন, তারা 8টা ক্ষেত্র মুখস্থ করে ফেলবেন। 12 ধারার 4টি ক্ষেত্র চুক্তি বলবৎ করা যাবে, 4টা ক্ষেত্র মুখস্থ করে ফেলবেন। 21 ধারার 8টা ক্ষেত্র মুখস্থ করে ফেলবেন। 8টা ক্ষেত্র কখন আদালত একটা চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করবেন না। কন্ট্রাক্ট নট স্পেসিফিক্যালি ইনফোর্সেবল, আফরিন শিকদার। অর্থাৎ লিখিত পরীক্ষার
কিন্তু প্রশ্ন হতে পারে কখন কোন কোন চুক্তিগুলো বলবৎযোগ্য, কোন কোন চুক্তিগুলো বলবৎযোগ্য নয়, ব্যাখ্যা সহ আলোচনা করুন, এরকমের প্রশ্ন হতে পারে। সো এখন থেকেই মুখস্থ করে রাখুন, আপনার প্রস্তুতি ভালো হয়ে যাবে। সো 8টি ক্ষেত্রে স্যার ঢুকতে পারলাম না, কোথায় ঢুকতে পারলেন না? রিকোয়েস্ট দিয়েছে, দেখি তো। হ্যাঁ, সুকান্ত পাল, আমি দেখতে পাচ্ছি আপনি সুনামগঞ্জ থেকে যুক্ত আছেন। তাহলে 8টি ক্ষেত্র দেখেন, আমরা একটু শর্ট করে লিখে রাখি। 1 নাম্বার দেখেন, যে চুক্তি কার্যকর না হলে আর্থিক ক্ষতিপূরণই পর্যাপ্ত, অর্থাৎ যদি আর্থিক ক্ষতিপূরণে পর্যাপ্ত প্রতিকার হয়, আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত প্রতিকার পাওয়া যায়। যদি আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার হয়। 2 নাম্বার দেখেন কি বলছে। 2 নাম্বারে বলছে যে চুক্তি কার্যকর না হলে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার। 2 নাম্বার বলছে যে চুক্তি এত জটিল সুনির্দিষ্ট সম্পাদন করা যাবে না, যে চুক্তি পক্ষগণের যোগ্যতার উপর নির্ভরশীল। ঠিক আছে, অর্থাৎ সূক্ষ্ম প্রকৃতির চুক্তি, সূক্ষ্ম, জটিল এবং ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল চুক্তি, ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভর, এমন একটা চুক্তি যে চুক্তি অত্যন্ত জটিল, সূক্ষ্ম, যেগুলো আদালত ব্যাখ্যা করতে পারেন না, বুঝতে পারেন না, এবং যে চুক্তিটা ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল কোনো চুক্তি, ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল চুক্তি। 3 নম্বরে দেখেন, যে চুক্তির শর্তাবলী আদালত যুক্তিসঙ্গত নিশ্চয়তার সাথে নির্ণয় করতে পারে না। যে চুক্তির শর্ত, যে চুক্তির শর্তগুলো, এমন শর্ত আছে যে শর্তগুলো আদালত কি করতে পারেন না, নিশ্চয়তার সাথে নির্ণয় করতে পারেন না, যুক্তিসঙ্গতভাবে করা সম্ভব নয়। অর্থাৎ এমন সূক্ষ্ম প্রকৃতির একটা চুক্তি, যে চুক্তির শর্ত, এমন কিছু শর্ত দেওয়া আছে যেগুলো যুক্তিসঙ্গত নির্ণয় করা সম্ভব না। 4 নম্বরে দেখেন, যে চুক্তি তার প্রকৃতির কারণে বাতিলযোগ্য চুক্তি, অর্থাৎ বাতিলযোগ্য চুক্তি, বাতিলযোগ্য চুক্তি। 5 নম্বরে দেখেন, সিম্পল বিষয়। 5 নম্বরে দেখেন, জিম্মাদার ট্রাস্টিগণ কর্তৃক কৃত চুক্তি বা তাদের ক্ষমতা লঙ্ঘন করে জিম্মাদার চুক্তি ভঙ্গ করা হলে, অর্থাৎ দেখেন ট্রাস্টি বা জিম্মাদার, ট্রাস্টি বা জিম্মাদার ক্ষমতার বহির্ভূত চুক্তি, একটা ট্রাস্টি বা জিম্মাদারগণের যে ক্ষমতা আছে চুক্তি করার, ওই ক্ষমতার বাইরে গিয়ে, ক্ষমতার বহির্ভূত যদি তারা চুক্তি করেন, কোনো ব্যক্তি যদি ক্ষমতার বাইরে গিয়ে চুক্তি করেন, কোনো ব্যক্তি ক্ষমতার অতিরিক্ত চুক্তি, অর্থাৎ আপনার যে ক্ষমতা আছে আর বাহিরে চুক্তি করলেন। 6 নাম্বার 7 নাম্বার দেখেন, 5, 6, 7 নাম্বার, যে চুক্তি সম্পাদন করতে নিরবিচ্ছিন্নভাবে 3 বছরের বেশি সময় লাগে। কি বলছে? 3 বছরের বেশি যদি সময় লাগে, 3 বছরের বেশি সময় লাগে, এমন একটা চুক্তি যে চুক্তিটা শর্ত পূরণ করতে 3 বছরের বেশি সময় লাগে। 8 নাম্বার হচ্ছে, চুক্তির উল্লেখযোগ্য অংশ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পূর্বে যদি বিলুপ্ত হয়, চুক্তি স্বাক্ষরিত হওয়ার পূর্বেই চুক্তি বিলুপ্ত, অর্থাৎ বিষয়বস্তু বিলুপ্ত, বিষয়বস্তু। এই যে 8টা বিষয় মুখস্থ করে রাখবেন আপনার মন মতো করে, যেভাবে পারেন মুখস্থ করে ফেলবেন, বারবার লিখবেন যে
21 ধারাতে যে বিষয়টা, যে চুক্তি আদালত বাস্তবায়ন করবেন না, অবাস্তবায়নযোগ্য চুক্তি, কয়টা ক্ষেত্রে? 8টা। আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে যদি সেটা পর্যাপ্ত প্রতিকার দেওয়া যায়, ওই চুক্তি আদালত কি করবেন না? বাস্তবায়ন করবেন না। যে চুক্তিটা একটা সূক্ষ্ম, জটিল, ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল, যেমন ধরেন আপনার সাথে আমার পড়ানোর চুক্তি হলো যে স্যার পরীক্ষার আগ পর্যন্ত আপনি আমাকে পড়াবেন, একটা চুক্তি করলেন, আমি এটা ভঙ্গ করলাম। চুক্তি করার পরে আপনি কিন্তু আমাকে এটা বাধ্য করতে পারবেন না, কারণ এটা আমার ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল চুক্তি। যেমন ধরেন একটা শিল্পী, তাকে আপনি গান গাওয়ানোর জন্য চুক্তি করলেন, কিন্তু আপনি চুক্তি করার পরে শিল্পী গান গাইতে অস্বীকার করলো, ব্যক্তিগত যোগ্যতার উপর চুক্তি, এটা বলবৎ করা যাবে না। ঠিক আছে? বাতিলযোগ্য চুক্তি বরাবরই বাতিল। হ্যাঁ, ট্রাস্টি জিম্মাদারগণ তার ক্ষমতার বহির্ভূত চুক্তি করলে, কোনো ব্যক্তি তার ক্ষমতার বেশি অতিরিক্ত চুক্তি করলে, যে চুক্তি বলবৎ করতে ক্রমাগতভাবে কয় বছরের বেশি সময় লাগে? 3 বছরের বেশি, এবং চুক্তি স্বাক্ষরিত হওয়ার পূর্বেই যদি সেই বিষয়বস্তুর বিলুপ্তি ঘটে, তাহলে এই চুক্তিগুলো বিলুপ্ত করা যাবে না। তবে এমসিকিউ এর জন্য মুখস্থ না করলে হবে। এমসিকিউ এর জন্য আপনি যদি ভালো প্রস্তুতি নিতে চান, অবশ্যই আপনাকে কি করতে হবে? অবশ্যই আপনাকে এখন থেকেই মুখস্থ করে যেতে হবে। এগুলো মুখস্থ করে ফেলবেন। কয়টি ক্ষেত্রে চুক্তি বাস্তবায়ন করা যাবে না? 8টি ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন হতে পারে। কত ধারায় বলা আছে? 21 ধারা। 12 ধারাতে কয়টি ক্ষেত্রে? 4টি ক্ষেত্রে বলবৎ করা যাবে। হ্যাঁ, আমরা 21-এর কটা একসাথে পড়ে ফেলি। 21-এর ক, দেখেন 21 ধারা থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসছে। আবার 21-এর ক, এই ধারাটা কয় সালে যুক্ত হয়েছে কে বলতে পারেন দেখি? 21-এর ক ধারাটা কয় সালে যুক্ত হয়েছে কে বলতে পারবেন? সংযোজন, এই ধারাটি শিমুল সুলতানা যুক্ত হয়েছেন। 21-এর ক ধারা কি বলা হচ্ছে? অরেজিস্ট্রিকৃত চুক্তি, অরেজিস্ট্রিকৃত বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না। অরেজিস্ট্রি বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে কি করা যাবে না? কার্যকর করা যাবে না। এটা 2004 সালে কি হয়? সংযুক্ত হয়, সংযোজন হয়। সংযোজন 2004 সালে। কার্যকর হয় কত তারিখে? কার্যকর হয় পহেলা কত? কার্যকর হয় কত বলেন তো দেখি? 1 জুলাই 2005। হ্যাঁ, কার্যকর 1 জুলাই 2005। ভেরি গুড। কার্যকর হয় 1 জুলাই 2005। এই যে কার্যকর এবং সংযোজন, এই দুইটার মধ্যে কিন্তু কনফিউশন প্রশ্ন হয়। যেমন ধরেন আমি একটা প্রশ্ন যদি আপনাদেরকে বলি, উত্তর করবেন। একটা প্রশ্ন বলি, প্রশ্ন করি যে 1 জুলাই 2004 তারিখে একটি রেজিস্ট্রিকৃত চুক্তির অনুকূলে সুনির্দিষ্টভাবে চুক্তি বলবতের জন্য মামলা করার ক্ষেত্রে বাদীকে আর্জির সাথে জমা দেওয়ার প্রয়োজন ছিল কি? এই যে তারিখ নিয়ে প্রশ্ন হতে পারে, তারিখ 1 জুলাই মনে রাখবেন। 1 জুলাইয়ের আগে 2004 সালে এটা যদি সংযোজন করা হয়, তবুও 1 জুলাই 2005 কত? 1 জুলাই 2005-এর পূর্বে কি অরেজিস্ট্রিকৃত চুক্তি বলবৎ করা যাইত? অরেজিস্ট্রি চুক্তি বলবৎ করা যেত। 1 জুলাই 2005-এর পর এটা আর কার্যকর করা যাবে না। কার্যকর করা যাবে না। মূল বিষয় হচ্ছে এটা বুঝতে পারলে আপনি ওকে। 2025 হবে না সাইদ খান, 2005। স্যার আমাদের রিটেন সহ এখন প্রস্তুতি নেওয়া সম্ভব, তাই এভাবে বলে দিবেন, আমরা ভালো করে শিখে নিব। এই কারণেই তো আমি বলি যে আপনারা বারবার লিখবেন। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য বলি, এই কারণে অ্যাসাইনমেন্ট যদি জমা দেন বারবার লিখবেন, এটাই আপনার মুখস্থ হয়ে যাবে। সো 21-এর ক, অরেজিস্ট্রিকৃত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে না। যাবে না কখন থেকে? 1 জুলাই 2005 থেকে। কখন থেকে? 2005 1 জুলাই। 2005 1 জুলাই যাবে না। তবে আরো কিছু শর্ত আছে। তবে এটা কার্যকর করতে হলে কি করতে হবে?
এরপর থেকে 2005-এর পর থেকে, হ্যাঁ, কি করতে হবে? অবশ্যই স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি, স্থাবর সম্পত্তি যদি হয় এই সম্পত্তি বিক্রয় চুক্তি কি করতে হবে? অবশ্যই রেজিস্ট্রি বাধ্যতামূলক। কি করতে হবে? দেখেন, চুক্তির বিনিময় মূল্যের বাকি অংশ জমা দিতে হবে। চুক্তির মূল্যের বাকি অংশ জমা দিতে হবে। হ্যাঁ, কার্যকর হয় 1 জুলাই। তাহলে 1 জুলাই চুক্তির বাকি অর্থসমূহ, চুক্তির বিনিময় মূল্যের বাকি অংশ জমা দিতে হবে। কি করতে হবে? জমা দিতে হবে চুক্তির বিনিময় মূল্য। ধরেন এই যে একটা জমি, এই জমিটা ক নামক ব্যক্তি ক্রয় বিক্রয়ের চুক্তি করলো। ক নামক ব্যক্তি খ নামক ব্যক্তির সাথে বিক্রয়ের চুক্তি করলো। চুক্তি করার পরে এখন সেটা বিক্রি করতে অস্বীকার করতেছে। বিক্রয় করতে ক নামক ব্যক্তি বিক্রি করতে অস্বীকার করলো, চুক্তি ভঙ্গ করলো। এখন খ নামক ব্যক্তি কি করতে হবে? তাকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ, এটা একটা বৈধ চুক্তি, এই চুক্তিটা রেজিস্ট্রিকৃত চুক্তি, এবং তাকে কি করতে হবে? চুক্তির যে বিনিময় মূল্যটা ছিল এই বাকি অংশ জমা দিতে হবে। আমি সঠিক সময়ে ক্লাসে অ্যাড হতে পারি নাই মায়া হাসান। কেন? সঠিক সময় কেন হতে পারেননি? কমেন্ট করবেন মায়া হাসান। আপনার প্রোফাইলটা কিন্তু কিউট একটা বেবি দিয়ে দেওয়া। কেন হতে পারেননি একটু বলেন বস। তাহলে স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি রেজিস্ট্রি বাধ্যতামূলক, চুক্তির বিনিময় মূল্যের বাকি অংশ জমা দিয়ে মামলা করতে হবে। এটা কত সাল থেকে? 2005 1 জুলাই থেকে এটা কার্যকর। এর পূর্বে অরেজিস্ট্রিকৃত চুক্তিও কিন্তু বলবৎ করা যাইত। হ্যাঁ, অরেজিস্ট্রিকৃত চুক্তিও বলবৎ করা যেত। ওকে, এখন আমরা 22 ধারাটাও একটু দেখে নেই। এই মুহূর্তে 22 ধারাটাও আমরা দেখে নেই। হ্যাঁ, এখান থেকে 2টা প্রশ্ন যদি দেখি। 13তম বিজিএস পরীক্ষায় দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 21 ক ধারায় স্থাবর সম্পত্তি বিক্রয় সংক্রান্ত অরেজিস্ট্রিকৃত কোনো চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয় বিধান সংযোজন করা হয় কত সালে? পরবর্তী প্রশ্ন, যে কোন সন হতে স্থাবর সম্পত্তি বিক্রয় ও রেজিস্ট্রিকৃত চুক্তিনামা বলবৎযোগ্য নহে? কত তারিখ থেকে বলবৎযোগ্য নহে? আরেকটি প্রশ্ন, কোন স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তির সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে না যদি না চুক্তিটি হয় লিখিত, নিবন্ধিত, প্রত্যায়িত, সত্যায়িত, লিখিত। অবশ্যই সেটা কি করতে হবে? লিখিত এবং নিবন্ধিত হতে হবে। চুক্তিটি কি করতে হবে? চুক্তিটি অবশ্যই লিখিত হতে হবে এবং রেজিস্ট্রিকৃত হতে হবে বা নিবন্ধিত হতে হবে। ওকে, সবাই কমেন্ট দেখতে পাচ্ছি না কেন? আহ 2004 জুন সংযোজন করা হয় 1 জুলাই 5। স্যার আমি অ্যাসাইনমেন্ট দিতে পারছি না, আমার হাতে ব্যথা পাইছি। আমার জামাই মেসেজ লিখতে আছে, বলে দিচ্ছি। আচ্ছা, ওকে, এখন দেখেন 22 ধারা। এটা হচ্ছে এমন একটা ধারা, এই ধারাতে আদালতের ইনহেরেন্ট পাওয়ারের কথা বলা হচ্ছে। কি বলা হচ্ছে? 22 ধারাটা আমরা এখান থেকে একটু দেখে নেই। 22 ধারাটা এই যে চুক্তিগুলো বলবৎ করার যে বিষয়, আদালত এই চুক্তিগুলো বলবৎ করতে কি করতে পারবেন? তার স্বেচ্ছাধীন ক্ষমতা, ইচ্ছাধীন ক্ষমতা। এই যে ডিক্রি, আদালতে আমরা দেখলাম যে 12 ধারার যে চুক্তি বলবতের ডিক্রি, এই যে চুক্তি বলবতের যে ডিক্রিটা, চুক্তি বলবৎ করণের যে চুক্তি, এই চুক্তির ডিক্রি প্রদান করতে, ডিক্রিটা আদালত দিতে কি করতে পারেন? এটা হচ্ছে তার স্বেচ্ছাধীন ক্ষমতা। আদালতের কি রকমের ক্ষমতা? স্বেচ্ছাধীন ক্ষমতা। 22 ধারাতে বলা হচ্ছে আদালতের ইনহেরেন্ট পাওয়ার বা স্বেচ্ছাধীন ডিসক্রিশন আস টু ডিক্রিং স্পেসিফিক পারফরমেন্স। অর্থাৎ এই যে আমরা চুক্তি বলবতের যে মামলাগুলো দায়ের করব, এই চুক্তি বলবতের মামলাগুলোর যে ডিক্রি আদালত দিবেন, এটা আদালত কি করবেন? তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে এটা করবেন। ভালোভাবে একটু বুঝেন। 22 ধারাটা এমন একটা ধারা, আপনি
এই ক্লাসেই বুঝে ফেলতে পারবেন, সারা জীবন মনে থাকবে, আর কোনোদিন পড়তে হবে না। 22 ধারাটা একটু ভালোভাবে বুঝতে পারলে এখান থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন হয়, এখন হয় অনেক। হ্যাঁ, যে এই যে আমরা 12 ধারা থেকে একদম যে চুক্তি বলবতের যে ধারাগুলো পড়ব, চুক্তি বলবতের যে ধারাগুলো পড়ব, এই চুক্তি বলবতের যে আদালত ডিক্রি দিবেন, ডিক্রি, এই ডিক্রিটা আদালতের প্রদান করাটা হচ্ছে আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। কি ক্ষমতা? স্বেচ্ছাধীন ক্ষমতা, তবে স্বেচ্ছাচারিতা নহে, স্বেচ্ছাচারিতা নহে, অবশ্যই আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা, তবে এটা অবশ্যই কিরকম, এটা বিবেচনামূলক ক্ষমতা, তবে স্বেচ্ছাধীন ক্ষমতা, স্বেচ্ছাচারিতা না, এটা নিখুঁত যুক্তিসঙ্গত, আপিল আদালতের মাধ্যমে সংশোধনযোগ্য, নিখুঁত যুক্তিসঙ্গতভাবে আদালত কি করবেন, চুক্তি বলবতের যে ডিক্রিগুলো দিবেন, এই ডিক্রিগুলো প্রদান করা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। তবে 22 ধারাতে আমরা যে বিষয়গুলো মনে করব, এখানে আদালত একটা বৈধ চুক্তিও বলবৎ করতে অস্বীকার করতে পারেন। একটা বৈধ চুক্তি, দেখেন আমরা জানি বৈধ চুক্তি বলবৎ করেন, তবে আদালত 22 ধারার ক্ষমতা বলে বৈধ চুক্তি বলবৎ করতে অস্বীকার করেন, অস্বীকার করতে পারে। কয়টি কারণে? 2টি কারণে। এই যে আদালত যে ডিক্রিটা দিবেন, কি দিবেন? ডিক্রি, এই ডিক্রিটা প্রদান করতে আদালত অস্বীকার করবেন, যদিও সেটা বৈধ চুক্তি হয়। আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতার একটি বহিঃপ্রকাশ দেখা যায় এই 22 ধারাতে। হ্যাঁ, ভেরি গুড, চমৎকার, ইয়াসমিন রত্না চমৎকার উক্তি করেছেন। আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতার একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পারি এই 22 ধারাতে। এই যে ডিক্রি দেওয়ার যে ক্ষমতাটা আদালতের, এখানে বৈধ চুক্তি, আপনার ধরেন আমরা 12 ধারাতে পড়লাম যে স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি, এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তির সাথে এই জমি বিক্রয়ের চুক্তি করল। জমি বিক্রয় চুক্তি যখন এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তির সাথে করলো, এ নামক ব্যক্তি যদি এই জমিটা বিক্রি করতে অস্বীকার করে, এখানে কি করতে পারবে? এই ব্যক্তি মামলা করে, যেহেতু স্থাবর সম্পত্তি, এটা বলবৎ করতে পারবে, এটা বাধ্য, শেল প্রিজম। আমরা এটা 12 ধারাতে ব্যাখ্যায় পড়েছি, ব্যাখ্যায়। তবে 22 ধারাতে আবারও আদালত বলতেছে, এই 22 ধারাতে বলতেছে আদালত এখানে ডিক্রি দিবেন, তবে আদালতের এখানে এটা কি ডিসক্রিশন পাওয়ার, স্বেচ্ছাধীন ক্ষমতার বহিঃপ্রকাশ। আদালত এখানে একটা বৈধ চুক্তি, তবুও দেখেন এদের মধ্যে একটা বৈধ চুক্তি হয়েছে, তবুও আদালত এখানে বলবৎ করতে অস্বীকার করতে পারেন 2টা ক্ষেত্রে। কয়টা ক্ষেত্রে? 2টা ক্ষেত্রে। এই 2টা ক্ষেত্রে কখন কখন একটু চলুন আমরা দেখে নিই। এই যে 2টা ক্ষেত্র কখন কখন, দেখেন আদালত, দেখেন প্রথমটা দেখেন, বিবাদীর প্রতি বাদীর অন্যায় সুবিধা থাকলে, বিবাদীর প্রতি বাদীর অন্যায় সুবিধা থাকলে, এই যে বিবাদের প্রতি বাদীর অন্যায় সুবিধা, এটা কেমন আমি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝাই। ধরেন এটা একটা জমি, এটা কার জমি? এটা ধরেন ক নামক ব্যক্তির জমি, এটা বিক্রি করতে চুক্তিবদ্ধ হলো খ নামক ব্যক্তির সাথে। কার সাথে? খ নামক ব্যক্তির সাথে। এখন দেখা যাচ্ছে এই বিক্রয় চুক্তি সম্পাদিত হওয়ার পরে এখান থেকে একটা নদী আছে, নদী, এটা ধরেন একটা নদী, প্রত্যেক বছর এই নদী থেকে বন্যার পানি এসে কি করে? বন্যার পানি এসে এই জমির, এই ভূমির ফসল নষ্ট করে যায়। এই ভূমির, নদীর পানি প্রত্যেক বছর এখান থেকে এসে এই জমিতে কি করে? এই জমির ফসল নষ্ট হয়ে যায়। এই যে চুক্তি করার সময় ক নামক ব্যক্তি এই জমির মালিক, তিনি কিন্তু খ নামক ব্যক্তিকে এটা গোপন রাখছে। এটা কি করছে? গোপন রাখছে। তখন ক নামক ব্যক্তি খ নামক ব্যক্তির মধ্যে একটা যখন চুক্তি হয়, এখান থেকে একটা বাঁধ দেওয়া লাগে, প্রত্যেক বছর একটা বাঁধ দিতে হয়, বাঁধ। এই বাঁধ না দিলে বন্যার পানি এসে
এই ভূমিতে ফসল নষ্ট হয়ে যাবে, এরকমের একটা কথা না বলেই তিনি কি করলো, ক এবং খ একটা চুক্তি হলো। পরবর্তীতে খ নামক ব্যক্তি যখন জানতে পারলো যে এখানে তো একটা বাদ দিতে হয় প্রত্যেক বছর, তো এই কথাটা তিনি তো গোপন করলেন ক নামক ব্যক্তি, তখন কিন্তু তিনি চুক্তি ভঙ্গ করলেন। যার পরিপ্রেক্ষিতে ক নামক ব্যক্তি কি করলো, বাদী হয়ে এই চুক্তিটা বলবৎ করার জন্য, দেখেন একটা কিন্তু বৈধ চুক্তি, এই চুক্তিটা কিন্তু বৈধ চুক্তি, তখন তিনি কি করলেন, বাদী হয়ে এই চুক্তিটা বলবৎ করার জন্য আদালতে মামলা করলেন। তো আদালত তখন দেখবেন এই যে ক নামক ব্যক্তি বাদী, এই চুক্তিটা যদি আদালত বলবৎ করেন, খ নামক ব্যক্তির প্রতি একটা অন্যায় সুবিধা, কার, খ নামক হচ্ছে বিবাদী, বিবাদী খ, বাদী হচ্ছে ক, তাহলে বিবাদীর প্রতি বাদীর একটা অন্যায় সুবিধা হয়ে গেল, এখানে একটা অন্যায় সুবিধা হয়ে গেল। সো আদালত এটা বৈধ চুক্তি হওয়া সত্ত্বেও আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে এই চুক্তিটা বলবৎ করতে, এই ডিক্রিটা প্রদান করতে অস্বীকার করবেন। বিচার বিভাগ ও মূলনীতি দ্বারা নিয়ন্ত্রিত আপিল আদালতের মাধ্যমে সংশোধনযোগ্য। হ্যাঁ, ভেরি গুড রোজা রহমান। তাহলে দেখেন, বিবাদীর প্রতি যদি বাদীর অন্যায় সুবিধা থাকে, হ্যাঁ, আরেকটা কি বলছে, আরেকটা হচ্ছে বিবাদীর প্রতি কঠোরতা, বিবাদীর প্রতি কঠোরতা। এটা কেমন, এটা হচ্ছে এমন একটা বিষয়, বিবাদীর প্রতি কঠোরতা। ধরেন এটা ক নামক একজন ব্যক্তির একটা বাড়ি, এইটা বাড়ি, এটা খ নামক ব্যক্তির কাছে বিক্রয় করার একটা চুক্তি করলো, ক এবং খ এর মধ্যে একটা চুক্তি হলো এই বাড়ি বিক্রয়ের। পরবর্তীতে ক নামক ব্যক্তি এই বাড়ি বিক্রি করতে অস্বীকার করলেন, অস্বীকার অর্থাৎ তিনি শর্ত ভঙ্গ করলেন। তখন কি করলো, খ নামক ব্যক্তি বাদী হয়ে চুক্তি বলবতের জন্য 12 ধারায় একটা মামলা করলেন, খ নামক ব্যক্তি মামলা করলেন, বিবাদী করলেন ক নামক ব্যক্তিকে বিবাদী। তাহলে দেখেন, বাদী হচ্ছে খ, কারণ এই জমিটা বা এই বাড়িটা, এই বাড়ি ক নামক ব্যক্তির বাড়ি, এটা বিক্রি করার জন্য খ নামক ব্যক্তির সাথে একটা চুক্তি হলো। এই চুক্তি হওয়ার পরে ক নামক ব্যক্তি এই বাড়ি বিক্রি করতে অস্বীকার করলো, যার পরিপ্রেক্ষিতে খ নামক ব্যক্তি বাদী হয়ে এই চুক্তিটা বলবৎ করার জন্য তিনি আদালতে মামলা করলেন। এখন আদালত দেখবেন যে বিবাদীর প্রতি কঠোরতা এর মানেটা কি। আদালত এখানে বিবাদী হচ্ছে ক, এই বাড়িটা যদি বিক্রি করার যে ডিক্রিটা আদালত দেন, যদি ডিক্রিটা প্রদান করেন, এখানে ক এর প্রতি একটা কঠোরতা হবে। কেন হবে, ক যদি এটা প্রমাণ করতে পারে, ক যদি প্রমাণ করতে পারে যে মাননীয় আদালত, এই বাড়িটা হচ্ছে আমার একমাত্র সম্বল, এই বাড়িটা যদি আমি বিক্রি করে দেই তাহলে আমি আমার পরিবার নিয়ে কোথায় থাকব, আমাকে গাছের তলে থাকতে হবে। আমি যখন চুক্তি করেছিলাম তখন এই বিষয়টা আমার মাথায় ধরেনি, তো আমি তো চুক্তি করেছি তার সাথে বিক্রি করার, কিন্তু আমি এখন বিক্রি করতে অস্বীকার করলাম, কারণ এই বাড়িতে আমার পরিবার পরিজন নিয়ে আমি থাকি, বসবাস করি, এই বাড়ি ব্যতীত আমার অন্য কোনো বাড়ি নাই, এই বাড়িটাই হচ্ছে আমার একটা সম্বল। তখন আদালত দেখবেন যে এটা স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি, এই বাড়িটা বিক্রি করতে যদি একটা ডিক্রি আমি প্রদান করি, তখন বিবাদের প্রতি একটা কঠোরতা হবে, কঠোরতা হবে না, কারণ স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি এটা সেলফ প্রিজম, অবশ্যই বাধ্য, যেহেতু স্থাবর সম্পত্তি। তো আদালত তখন তার স্বেচ্ছাধীন ক্ষমতা, ডিসক্রিশন পাওয়ারের ক্ষমতা বলে তিনি দেখবেন যে এই চুক্তিটা বলবৎ করলে, এই ডিক্রিটা প্রদান করলে, তাহলে এই বিক্রিটা যদি ক নামক ব্যক্তিকে বাধ্য করা হয়, আদালত বাধ্য করেন যে হ্যাঁ এটা ডিক্রি দেওয়া উচিত, আদালত ডিক্রি দিলেন, তখন এই বাড়িটা কিন্তু খ নামক ব্যক্তির কাছে বিক্রি করতে হবে। তখন কি হয়, বিক্রি যদি করে দেয় তাহলে ক নামক ব্যক্তির পরিবার নিয়ে তার কোথায় থাকবে, গাছতলায় থাকতে হবে, তার কোনো বাড়ি নাই। সো এই যে বিবাদের প্রতি কঠোরতা, এই ক্ষেত্রে আদালত কি করবেন, তার ডিসক্রিশন পাওয়ার ক্ষমতা ব্যবহার করে এইটা ডিক্রি প্রদান করতে আদালত অস্বীকার করবেন।
তো এই ক্ষেত্রে প্রতিকার কি? এই ক্ষেত্রে আদালত এখানে সুলাটিয়াম দিবেন, সুলাইটিয়াম, এটাকে বলা হয় সুলাইটিয়াম। এই যে সুলাইটিয়াম, তখন আদালত এখানে সুলাটিয়াম দিবেন, সুলাইটিয়াম, সুলাটিয়াম, সুলাটিয়াম। দেখেন একটা বলা আছে, বিধানটি হচ্ছে সুলাটিয়াম। সুলাটিয়াম ব্যাখ্যা করুন। এটাই হচ্ছে ব্যাখ্যা যে আদালত একটা বৈধ ডিক্রি তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে বৈধ চুক্তি ডিক্রি প্রদান করতে অস্বীকার করতে পারেন দুইটা ক্ষেত্রে। যে ক্ষেত্রে বিবাদীর প্রতি কঠোর অন্যায় হয়, বিবাদীর প্রতি কঠোরতা, বিবাদীর প্রতি বাদীর অন্যায় সুবিধা থাকলে, এই দুইটা ক্ষেত্রে আদালত ডিক্রি প্রদান করতে অস্বীকার করেন। এবং এখানে কি করতে পারেন? সুলাটিয়ামের আদেশ দিবেন, সান্ত্বনামূলক ক্ষতিপূরণ। এর অর্থ সান্ত্বনামূলক ক্ষতিপূরণ আদেশ দিবেন, ক্ষতিপূরণ। তখন এটা ডিক্রি প্রদান করতে অস্বীকার করবেন এবং ক নামক ব্যক্তিকে বলবেন, ক নামক ব্যক্তিকে বলবেন আপনি একটু ক্ষতিপূরণ দিয়ে দেন খ নামক ব্যক্তিকে। কাকে ক্ষতিপূরণ দিতে হবে? খ নামক ব্যক্তিকে। এটাকে বলা হয় সুলাটিয়াম। বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করেন। সান্ত্বনামূলক ক্ষতিপূরণ, ভেরি গুড। সান্ত্বনামূলক একটা ক্ষতিপূরণ, বুঝতে পেরেছেন কিনা? এই যে আমি যে কথাগুলো বললাম, এটাই হচ্ছে লিখিত পরীক্ষায় লিখে আসবেন টপ টপ করে, যে সুলাটিয়ামের আদেশ কয়টি ক্ষেত্রে দেওয়া যায়? দুইটা ক্ষেত্রে। এরকম একটা প্রশ্ন মেবি আসছে, হ্যাঁ আসছে। স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 22 ধারার বিধান মতে কয়টি বিশেষ ক্ষেত্র বিবেচনায় আদালত সুলাটিয়ামের, সুলাটিয়াম, সুলাটিয়াম বানানো হয় না, সুলাটিয়াম, সুলাটিয়াম, SOLA, সুলাটিয়াম, সান্ত্বনামূলক ক্ষতিপূরণ। হ্যাঁ, কমেন্ট করবেন একটু বুঝতে পেরেছেন কিনা। ফারহানা, সিরাজ খান, শিবু সুলতানা, বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করবেন। রুজা রহমান, আবুল, মায়া হাসান, বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, সবাই একটু কমেন্ট করেন। কয়টি ক্ষেত্রে সুলাটিয়াম দেওয়া যায়? দুইটা ক্ষেত্রে, সান্ত্বনামূলক ক্ষতিপূরণ। রুজা রহমান, ওকে। জি স্যার, বুঝতে পেরেছি, সান্ত্বনামূলক ক্ষতিপূরণ। ওকে, মানে সহজ কথা দেখেন, একটা বৈধ চুক্তি আদালত বলবৎ করতে বাধ্য, কিন্তু এটা তার স্বেচ্ছাধীন ক্ষমতা। কারণ আমরা জানি স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি আদালত কি করেন? বলবৎ করতে। এটা সেলফ প্রিজমের কথা বলা হয়েছে 12 ধারাতে। কিন্তু এখানে দুইটা ক্ষেত্রে আদালত বৈধ চুক্তি ডিক্রি প্রদান করতে অস্বীকার করতে পারেন। দুইটা ক্ষেত্র কি? বিবাদীর প্রতিবাদীর অন্যায় সুবিধা। এই যে উদাহরণ বললাম যে একটা বেরি বাদ দেওয়ার কথা, আপনার সাথে আমার একটা জমি বিক্রয়ের চুক্তি হলো, কিন্তু জমির পাশে একটা নদী আছে, প্রত্যেক বছর বাদ দিতে হয়, বাদ না দিলে আপনার ফসল নষ্ট হয়। চুক্তি করার সময় আমি এটা আপনাকে বলি নাই, পরবর্তীতে আমি কি করলাম? বিক্রি করব, আপনি ক্রয় করতে অস্বীকার করলেন, আমি মামলা করলাম। আদালত দেখবেন যে এই চুক্তি বলবৎ হলে বিবাদের প্রতিবাদীর একটা অন্যায় সুবিধা হয়ে যাবে। কঠোরতা কি? এই যে ক নামক ব্যক্তি, ধরেন আমার এই বাড়িটা আমি আপনার নিকট বিক্রি করার চুক্তি করলাম, এই বাড়িটা আমি আপনার নিকট বিক্রি করার চুক্তি করলাম, কিন্তু চুক্তি করার পরে আমি এই বাড়ি বিক্রি করতে চাচ্ছি না। আপনি মূল্য পরিশোধ করার সত্ত্বেও আমি বাড়ি বিক্রি করব না। আপনি এই বাড়িটা বিক্রি করার যে চুক্তি, এই চুক্তি বলবৎ করার জন্য আদালতে মামলা করলেন। তখন আদালত চিন্তা করবেন যে এই বাড়িটা যদি আমি বিক্রি করে দেই, আমার পরিবার পরিজন নিয়ে আমি কোথায় থাকব? এই চুক্তি বলবৎ করলে বা এই ডিক্রিটা দিলে তখন তো বাড়িটা বিক্রি করতেই হবে আপনার নিকট, আদালতের আদেশ। তখন আমার প্রতি একটা কঠোরতা হবে না? কারণ আমার পরিবার নিয়ে কোথায় থাকব? তো এটাই বলা হচ্ছে যে বিবাদের প্রতি কঠোরতা। তখন আদালত বলবেন আমাকে যে আপনি তাকে একটা ক্ষতিপূরণ দেন, আপনার বাড়ি বিক্রি করতে হবে না। এটি হচ্ছে মূল বিষয়, হ্যাঁ, যে সুলাটিয়ামের আদেশ দিবেন। তাহলে আমরা 21-22 দুইটা ধারাই ভালোভাবে এখান থেকে এইটুকু শিখলেই হবে। হ্যাঁ, চলুন আমরা চলে যাই পরবর্তী, যেখান থেকে শেষ করেছি আবারও চলে যাই ব্যাকে। 13 ধারাতে চলে যাচ্ছি সবাই। 13 ধারায় চলে যাবেন সবাই।
না বুঝতে পারলে লিখবেন, প্রয়োজন বোধে ক্লাসটা মনোযোগের সাথে আরেকবার। 13 নাম্বার দেখেন, চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হলে, যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত, সেই ক্ষেত্রে কিভাবে চুক্তিটা সম্পাদন হবে? আপনি আমার সাথে চুক্তি করলেন, বিশেষ ক্ষেত্রে বিবেচনা আদালত সোলাটিয়ামের আদেশ দিবেন 2টি ক্ষেত্রে। মায়া হাসান, হ্যাঁ, ভেরি গুড। যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত, এই চুক্তিটা কিভাবে বলবৎ করতে হবে? এখানে আমাদের যেতে হবে 1872 সালের 56 ধারা চুক্তি আইন। এই যে 1872 সালের যে চুক্তি আইন আছে, এই চুক্তি আইনের 56 ধারা, কত ধারা? 56 ধারা। এটা ব্যতিক্রম ধারা হচ্ছে 13 ধারা। তাহলে প্রশ্ন হতে পারে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ব্যতিক্রম ধারা চুক্তি আইনের কত ধারা? 56 ধারা। 56 ধারাতে কি বলা হচ্ছে? চুক্তি আইনের 56 ধারাতে বলা হচ্ছে, আপনার সাথে আমার যখন একটা বৈধ চুক্তি হবে, চুক্তি হওয়ার পূর্বে যদি সেটা বিলুপ্তি ঘটে, ওই চুক্তি বলবৎ করা যাবে না। চুক্তি আইনের 56 ধারাতে বলা হচ্ছে, চুক্তি করার পরে যদি আংশিক বিলুপ্তি ঘটে, ওই চুক্তি আর বলবৎ করা যায় না। কিন্তু আমাদের 13 ধারাতে যে বিষয়টা বলা হচ্ছে যে হ্যাঁ, এটা বলবৎ করা যাবে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 13 ধারাতে বলা হচ্ছে আংশিক বিলুপ্তি হলেও বলবৎ করা যাবে। যেমন ধরেন, একটা বাড়ি বিক্রয় চুক্তি হলো, এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তির সাথে এই বাড়িটা বিক্রয়ের চুক্তি হলো। চুক্তি করার পর ধরেন যে কোনো একটা দুর্ঘটনা বা একটা ঘূর্ণিঝড় বা ভূমিকম্প হচ্ছে, এখন অধিক সংখ্যক ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্পে এই বাড়িটা ধসে পড়লো। পরবর্তীতে বি নামক ব্যক্তি বলতেছে যে আমি চুক্তি করেছি, কিন্তু এই জমিটার মধ্যে যে বাড়িটা, এটা তো ভূমিকম্পে ফাটল ধরছে, ক্ষতি হয়েছে, আমি এটা বলবৎ করব না। তখন কিন্তু এ নামক ব্যক্তি কি করতে পারবে? এই চুক্তিটা বলবৎ করার জন্য বি নামক ব্যক্তিকে বাধ্য করতে পারবে, কারণ এটা আংশিক বিলুপ্ত, জমি তো এখনো বিদ্যমান, জমি এখনো আছে না? আংশিক বিলুপ্ত হলেও এটা চুক্তি বলবৎ করতে তাকে বাধ্য করা যাবে। একটা উদাহরণ আছে, এই উদাহরণটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। যেমন ধরেন, একটি বাড়ি 1 লক্ষ টাকায় বিয়ের নিকট বিক্রি করতে চুক্তিবদ্ধ হলো। চুক্তি করবার পর দিন ঘূর্ণিঝড়ে বাড়িটি বিধ্বস্ত হলো। এখন ক্রয় মূল্য পরিশোধের মাধ্যমে বিকে চুক্তিতে তার অংশের কার্য সম্পাদন করতে বাধ্য করা যাবে। আরেকটা প্রশ্ন দেখেন, বি কর্তৃক প্রদেয় নির্দিষ্ট অর্থের বিনিময়ে বিকে সারা জীবনের জন্য বার্ষিক বৃত্তি প্রদানের জন্য এ নামক ব্যক্তির সাথে চুক্তিবদ্ধ হলো। চুক্তি করার পর বি ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা গেল। বিয়ের প্রতিনিধিকে অর্থ পরিশোধে বাধ্য করা যাবে, তার প্রতিনিধিকেও বাধ্য করা যাবে। ওকে, তো এখান থেকে উদাহরণ থেকে প্রশ্ন হতে পারে, চুক্তির আংশিক বিলুপ্তি ঘটলেও ওই বাকি অংশে বলবৎ করার জন্য বাধ্য করা যাবে, কারণ চুক্তি করার পূর্বে কিন্তু তার ভারী ভালো ছিল, চুক্তি করার পরে যে কোনো একটা দুর্ঘটনায় বাড়িটা বিধ্বস্ত হলো, এটা তো এ নামক ব্যক্তির কোনো হাত নাই। সো এই ক্ষেত্রে এই চুক্তি বলবৎ করা বাধ্য করতে পারবেন, ক্রয় মূল্য পরিশোধেও তাকে বাধ্য করা যাবে। 13 ধারা। 14 ধারাতে চলে যাচ্ছি। 14 ধারাতে বলছে, দেখেন 14 ধারা 15 ধারা একসাথে শিখে নেব। 14 ধারাতে কি বলছে? যেখানে অসম্পাদিত অংশ ছোট, সেখানে চুক্তির অংশ বিশেষ সুনির্দিষ্ট কার্য সম্পাদন। অসম্পাদিত অংশ ছোট, অসম্পাদিত অংশ ছোট। ধরেন একটা জমি, এই জমিটা আপনি বিক্রি করতে চাচ্ছেন, এটা হচ্ছে জমি। এই জমি বিক্রি করার একটা চুক্তি হলো এ নামক ব্যক্তির সাথে বি নামক ব্যক্তির। এ নামক ব্যক্তির জমি বি নামক ব্যক্তি ক্রয় করতে সম্মত হয়ে একটা চুক্তি সম্পাদন করলো, কিন্তু চুক্তি করার পরে দেখা যাচ্ছে এই যে এখানে ধরেন এটা 10 শতক জমি, এখানে 2 শতক, এটা তার বৈধ মালিকানা নয়,
তাহলে 8 শতক কিন্তু বাকি আছে, 8 শতক বাকি আছে। সো এই যে এই অংশটুকু কম, অসম্পাদিত অংশ যদি ছোট হয় তখন প্রতিকার কিভাবে আপনি এটা করবেন? তাহলে 14 ধারাতে বলছে অসম্পাদিত অংশ যদি ছোট হয় সেক্ষেত্রে কি প্রতিকার? দেখেন যে চুক্তির যতটুকু অংশ সম্পাদন যোগ্য ততটুকু অংশ সম্পাদন করার আদেশ আদালত দিবেন। তাহলে এখানে তো 8 শতক এখনো বাকি, বড় অংশ, বৃহৎ অংশ বাকি আছে। তো এই অংশটুকু বলবৎ করার জন্য আদালত আদেশ দিবেন এবং কি করবেন? বাকিটুকুর জন্য একটা ক্ষতিপূরণ মঞ্জুর করবেন, বাকিটুকুর জন্য আর্থিক ক্ষতিপূরণ। সো এখানে ছোট অংশ যদি হয় 14, তাহলে 14 পরে 15 সংখ্যা বড়, 15 সংখ্যা বড় না? মনে রাখবেন এইভাবে, 14 সংখ্যা হচ্ছে ছোট। 14 সংখ্যাতে কি বলছে? অসম্পাদিত অংশ ছোট। তাহলে 14 পরে হচ্ছে 15, 15 সংখ্যা বড়। তাহলে অসম্পাদিত অংশ যদি বড় হয়, অসম্পাদিত অংশ এখানে বড়, সেক্ষেত্রে কি হবে? ধরে এই জমিটা এ নামক ব্যক্তির সাথে বি নামক ব্যক্তি চুক্তি হলো, এখানে বড় অংশ অসম্পাদিত ছোট অংশ এখানে বাকি আছে। তখন কি হবে? তখন এখানে দেখেন 15 ধারাতে বলা হচ্ছে যে ক্ষেত্রে চুক্তির কোনো এক পক্ষ চুক্তিতে তার সমস্ত অংশ পালন করতে অক্ষম হয় কিন্তু চুক্তির অসম্পাদিত অংশ একটা বড়, অসম্পাদিত অংশ একটা বৃহৎ বড়, সেক্ষেত্রে কি করা যাবে? দেখেন এখানে বিকে বাধ্য করা যাবে না। বিকে কি বাধ্য করা যাবে? এই চুক্তিটা বলবৎ করতে বাধ্য করা যাবে না। বাদীপক্ষ যদি বাকি কার্য সম্পাদনে পরিত্যাগ করে তবেই না বাধ্য করা যাবে। এখন বি যদি বলে যে আমার বড়টুকু দরকার নাই, শুধু যতটুকুই আছে এই জমিটুকু হলেও আমার চলবে, তখন তাকে বাধ্য করা যাবে, তখন বলবৎ করা যাবে। ওকে। আবার 16 ধারা অসম্পাদিত অংশ ছোট, সম্পাদিত বড়। হ্যাঁ, সম্পাদিত বড়, আবার অসম্পাদিত বড়, সম্পাদিত ছোট। ভেরি গুড। হ্যাঁ, আবার 16 ধারা দেখেন স্বতন্ত্র অংশর কার্য সম্পাদন। 16 ধারা স্বতন্ত্র অংশ কার্য সম্পাদন। এই স্বতন্ত্র অংশ কি রকম? এটা মুছে দেই, 13 ধারাটা মুছে দেই। স্বতন্ত্র অংশ 16 ধারাতে বলছে স্বতন্ত্র অংশ 16। ধরেন এখানে একটা জমি, এখানে একটা জমি, এখানে একটা জমি, 3টা জমি। এই 3টা জমি চুক্তি করলেন বিক্রি করার, কার সাথে? এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তির সাথে। এখানে আলাদা আলাদা স্বতন্ত্র না, এটা একটা, এটা একটা, এটা একটা। এখন দেখা যাচ্ছে এটা অসম্পাদিত, এটাও অসম্পাদিত। এটা সম্পাদন করা যাবে, তবে এটা সম্পাদন করার জন্য বাধ্য করা যাবে। এটা সম্পাদন, যেটুকু সম্পাদন যাবে আলাদা আলাদা স্বতন্ত্র যদি হয় তখন যতটুকু সম্পাদন করা যাবে ততটুকু বিক্রি করতে, চুক্তির শর্ত চুক্তি বলবৎ করতে বাধ্য করা যাবে। তাহলে আমরা এখানে 13, 14, 15, 16, 13, 14, 15, 16, 13 ধারাতে দেখলাম কি? সামারিটা হয়ে যাক, একটু সামারিটা করে নিই। এগুলো থেকে প্রশ্ন 3টা 4টা ধারা থেকে একটা প্রশ্ন থাকতে পারে, টেনশনের কিচ্ছু নাই, একটু শুধু মনে রাখবেন। এখান থেকে 13 ধারা থেকে 13 ধারা কি? 13 ধারাতে কি বলছেন? আংশিক বিলুপ্তি। এইভাবে মনে রাখবেন, আংশিক বিলুপ্তি সম্পাদনে বাধ্য করা যাবে। 14 ধারাতে অসম্পাদিত ছোট, সম্পাদিত বড়, তখনও বড় যেহেতু বাধ্য করা যাবে। 15 ধারাতে অসম্পাদিত অংশ বড়, সম্পাদিত ছোট, বাধ্য করা যাবে না যদি দাবি ত্যাগ করে ছোট। তারপরে 16 ধারাতে দেখলাম স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন। ওকে, 17 ধারাও একটু দেখে নেই। দেখেন এই যে 17 ধারার মূল কথাটা দেখেন, এখানে 14, 15, 16 3টা ধারার কথা বলা হচ্ছে। এই যে 3টা ধারা 14, 15, 16, এই 3টা ধারাতে দেখেন, এই 3টা ধারাতে কি বলছে? এই 3টা ধারা ব্যতীত
ভালো করে একটু বুঝতে হবে। দেখেন যে হ্যাঁ, দীপিকা ঘোষ পূর্ণি বলছেন পণ্য চুক্তিভঙ্গ পক্ষের ক্রেতা বিক্রেতা মামলা করতে পারবে বড় অংশ। হ্যাঁ, ভেরি গুড। 14, 15, 16 ধারা ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে আদালত চুক্তির অংশ বিশেষ সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেবেন না। অর্থাৎ আদালত কি করবেন না, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবেন না, আংশিক কার্য সম্পাদনের আদেশ অন্য কোনো ক্ষেত্রে আর দিবেন না। শুধুমাত্র 14তে যে বিধান, 15তে যে বিধান, 16 ধারায় যে বিধান, এই 3টা ধারার কার্য সম্পাদন ব্যতীত এই 3টা ধারা, 17 ধারাতে যে কথাটা বলছে, বেসিকটা জানেন, 17 ধারাতে যে কথাটা বলছে যে আদালত 14 ধারা, 15 ধারা, 16 ধারা, এই 3টা ধারা ব্যতীত অন্য কোনো ধারায় বা অন্য কোনো ক্ষেত্রে আদালত আংশিক কার্য সম্পাদন করবেন না। অর্থাৎ 14 থেকে 16 ধারা আওতাধীন চুক্তির আংশিক কার্য সম্পাদন করা যায়, অন্য কোনো ক্ষেত্রে যায় না। এক কথায় মনে রাখেন, এক কথায়, এনার্জি পাচ্ছি না ভাই, কত হলো ওমা, এনার্জি পাচ্ছি না আজকে কেন জানি। তাহলে দেখেন 14 থেকে 16 ধারা, 14 থেকে 14, 15, 16 এই 3টা ধারাতে আমরা দেখলাম আংশিক কার্য সম্পাদন করা যায়, আংশিক কার্য সম্পাদন। এই 3টা ধারার ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদন মঞ্জুর করবেন না। শিমু সুলতানা বলছেন 13 ধারা আংশিক বিলুপ্তি, 14 ধারায় অসম্পাদিত অংশ ছোট, 15 ধারায় অসম্পাদিত অংশ বড়, 16 ধারায় স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন। 17 ধারাতে কি বলছে? 17 ধারাতে বলছে এই 3টা ধারাতে যেভাবে, যে প্রক্রিয়ায়, যে নিয়মের কথা বলা হচ্ছে, এই ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন, আংশিক কার্য সম্পাদন, আংশিক আদালত করতে পারেন, তবে এই 3টা ধারার ক্ষেত্র ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে আদালত এটা করবেন না। 18 ধারাতে মনে রাখবেন, আর লিখি না, 18 ধারাতে কি বলছে দেখেন, ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার একটা অধিকার। 18 ধারাতে ত্রুটিপূর্ণ সত্য, 18, 19, 20 কালকে পড়াবো, আজকে আর ভাল লাগছে না। 18, 19, 20 কালকে পড়াবো। ওকে, ঠিক আছে। শুনেন, আগামীকালকে অ্যাসাইনমেন্ট জমা দিবেন, আগামীকালকে 1 ধারা থেকে 18 ধারা পর্যন্ত, 1 ধারা থেকে 17 ধারা পর্যন্ত সবাই যারা যুক্ত আছেন 1 ধারা থেকে 18 ধারা পর্যন্ত, না 17 ধারা পর্যন্ত অ্যাসাইনমেন্ট জমা দিবেন। যে মিস করবেন তাকে গ্রুপ থেকে আউট করা হবে, যে মিস করবেন তাকে গ্রুপ থেকে আউট করা হবে।